আর মানুষ তাকে বলে ঈশ্বর। সে আত্মাকে নানান নাম দেয়া হয়েছে। ওটা আসলে জ্ঞান ও সক্ষমতার আধার। তার ভিতর ঢুকতে পারে শুধু পবিত্র মানুষের আত্মা। ওই কূপ থেকে নিতে পারে বিপুল জ্ঞান ও ক্ষমতা। অন্তত আমি তাই পারি। কাজেই তুমি এখন জানলে আমি কেন এত শিক্ষিত, কিভাবে দেখা দিয়েছি যুদ্ধের ময়দানে, প্রয়োজনে গেছি আবার কাজ শেষে ফিরেছি। হ্যাঁ তাই আসলে, শুকনো স্বরে বললাম। ঠিক বুঝেছি এবার। এত সহজ সরল করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মৃদু হেসে ফেলল আয়েশা। একবার ঘুমন্ত ইনেসকে দেখে নিয়ে বলল, আমার ধারণা এ মেয়ের পবিত্র দেহ আছে বড় এক আত্মার ভিতর। তবে সেই আত্মার রং কালচে। প্রতিটি আত্মার রং আলাদা, তাদের দাগ ভিন্ন রকম। এই মেয়ে আনন্দিত থাকতে পারবে না। কালো মানুষরা ওর নাম দিয়েছে বিষাদ চোখ। তাই তাহলে আমি ওর নাম দিলাম বিষাদ হৃদয়। খুব কম খুশি থাকবে, তবে ভুলে যাবে বেশিরভাগ কষ্টকে। ওর মনে পড়বে না আর একটু হলে রেজুর আলিঙ্গনে আটকা পড়ত। ইনকোসিকাস নামের কুড়াল ওকে রক্ষা করেছে বললাম। বলবে আয়েশা, কেন কুঠারের কোপ বা রাইফেলের বুলেট রেজুর বুক ভেদ করলো না? অ্যালান, বোধহয় ওর বুকে অনেক মজবুত বর্ম ছিল, আর পিঠে কিছু ছিল না। সেক্ষেত্রে অন্য কাহিনী বললে কেন? জানতে চাইলাম। তুমি তো বলেছিলে সে জীবনের পেয়ালা থেকে চুমুক দিয়েছে। সে সময় সব জানায়নি। তাছাড়া অ্যালান, তুমি কৌতূহলী ছিলে। কেউ নিজে যা জানে তার চেয়ে ঢের অদ্ভুত কাহিনী শুনতে ভালোবাসে। এ থেকে জ্ঞান নাও। যা করি তার উপর বিশ্বাস রেখো, কিন্তু কখনো মুখের কথা বিশ্বাস করো না। বিশ্বাস করিই নি তো। বিরক্ত হয়ে বললাম। হেসে বলল, যা আগে থেকেই জানি তা নতুন করে বলার দরকার কি? যে যার বিশ্বাস নিয়ে থাক। হয়তো তোমরা সবাই বোকা, অথবা হয়তো সবচেয়ে বড় বোকা আমি। এবার আমাকে নিয়ে চলো যোদ্ধা আমসুলোপোগাসের কাছে। তাকে ধন্যবাদ দেব। হলদেটে মানুষকেও। অবশ্য সে আমার বিষয়ে বাজে কথা বলে। জানে না আমি রাগলে ওর চিরতরে বিদায় নিতে হবে। রেজু আর ওর যোদ্ধাদের ওভাবে বিদায় দিতে আয়েশা। তোমাকে সেনাপতি করে আমসলোপোগাসের কুঠারের মাধ্যমে সবই করেছি। তোমরা ছিলে আমার হাতের মুঠোর ভিতর। আমি কেন কষ্ট করতে যাই? আসল কথা আয়েশা, রেজুকে ঠেকানোর ক্ষমতা তোমার ছিল না। আমি অন্তত তাই বুঝেছি। আমার কথা তুষারের মতো গরমে মিলিয়ে যায়। অন্তরে লুকানো থাকে ভাবনা, ঠিক যেভাবে নেকাব লুকিয়ে রাখে আমার রূপ। আমার প্রতিটি কথার আড়ালে থাকে অন্য কথা। তবে তুমি বুঝতে পারো না। রেজু ভেবেছে আমার কোনো ক্ষমতা নেই। তারপর দেখলো টিলা থেকে রাতের আত্মার মতো নেমে আসছি, চলেছি তার সেনাবাহিনীর দিকে। একদিন হয়তো আকাশে ওড়ার মতো বহু কিছু শিখব। আর কিছু বললাম না। এর সঙ্গে তর্ক করে লাভ কি? পরিষ্কার বলে দিয়েছে, আগে যা বলেছে সব মিথ্যা। মনে প্রশ্ন ছিল, অ্যামাহাগাররা ওই কবচকে বিশ্বাস করলো কেন, কিন্তু জিজ্ঞেস করলাম না। আরেকটু মিথ্যা কথা শুনে কি হবে? অতিথিশালায় ফিরবার পথে বলল, জানো আমাহাগাররা কেন কবচ না দেখে তোমাকে সেনাপতি করতে চায়নি? ওদের পুরোহিতরা তোমার ক্ষমতাকে বিশ্বাস করেনি। আজ থেকে শত শত বছর আগে একটা জিনিস পায় তারা, কাঠে খোদাই করা প্রতিকৃতি। ওটা ছিল এক জাদুকরের মুখ। আমার আগে যে মহিলা এ জাতির প্রধান ছিল, তার সঙ্গে দেখা করতে এসেছিল সে জাদুকর। মহিলা দেখতে ছিল ঠিক আমারই মতো। তাকে মা বলতে পারি। অ্যালান, তার ছিল বিপুল জ্ঞান। সে সময়ে লোলালার অনুসারীদের সঙ্গে রেজুর দাদার লড়াই বাঁধতে চলেছে। কিন্তু ওই জিকালি লোলালার প্রজাদের বলল, এখন রেজুর লোকদের সঙ্গে লড়াই চলবে না।
পরে কোর শহরে আসবে এক সাদা মানুষ, তার সঙ্গে থাকবে কবচ। ওটা দেখতে হবে জাদুকরের মুখের মতো। সাদা মানুষ আসার পর অ্যামাহেগাররা যুদ্ধ জিতবে, দখল করবে রেজুর দেশ। 100 বছর ধরে এই কাহিনী চলেছে। এ কাহিনী খুব সাধারণ, কাজেই তুমি ভাবলে ওটা সেফ গাল গল্প। আমার কথা বুঝেছ মহাজ্ঞানী অ্যালান? হ্যাঁ বুঝেছি বললাম। তবে বুঝলাম না 100 বছর আগে জিকালি এখানে এলো কি করে? মানুষ অতদিন বাঁচে না। অবশ্য জিকালি বলতে চায় সে বহুকাল ধরে বেঁচে আছে। আমিও বিশ্বাস করি না। তবে ওর বাবা অথবা দাদা এখানে এসেছে। খেয়াল করলে দেখবে পঙ্গু মানুষের উত্তর পুরুষ কখনো পঙ্গু হয় পঙ্গু। আরেকটা বিষয় খেয়াল করলে দেখবে পঙ্গু মানুষের উত্তর পুরুষ কখনো হয় পঙ্গু। আরেকটা বিষয়, ভালো জাদুকরের বংশে রয়ে যায় জাদুকরি ক্ষমতা। এবারও কোনো জবাব দিলাম না। অন্তর থেকে বুঝছি আমাকে নিয়ে খেলতে চাইছে আয়েশা। আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। আমসলোপুকাস এবং ওর লোক একটা ক্যাম্প ফায়ার ঘিরে বসেছে। চুপ করে বসে আছে আমসলোপুকাস। গোড়াকো হাত পা নেড়ে দেখিয়ে চলেছে যুদ্ধ আর ওই কোঠার লড়াই। তার সঙ্গে চলছে বর্ণনা। দুই যোদ্ধা লড়াইয়ে অংশ নিতে পারেনি। তারা কম্বল থেকে মাথা বের করে উপভোগ করছে। কিন্তু হঠাৎ সবার চোখ পড়ল আয়েশার উপর। লাফ দিয়ে উঠে দাঁড়ালো সবাই। রাজকীয় সালাম জানালো। সবার কণ্ঠ থেকে থেমে যাওয়ার পর বলে উঠল আয়েশা, সিংহের ছেলে আমসলোপুকাস, আমাকে বলা হয়েছে তুমি রেজুর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছ। আগে নাকি এমন লড়াই কেউ দেখেনি, আর কখনো দেখবে না। জুলো ভাষায় আমসলোপুকাসকে বললাম, কথা ঠিক, জোর দিয়ে জানালো জুলু সর্দার। আয়েশা বলতে লাগলো, ওই লড়াই আর লাফের জন্য, শুধু তাই নয়, পরে আরও বহু কাজের জন্য 100 বছর তোমার নাম মনে রাখবে মানুষ। কিন্তু মরা মানুষ খ্যাতি দিয়ে কি করবে? তাই তোমাকে অন্য কিছু দিতে চাই। তুমি এখান থেকে যাও, আমার হয়ে শাসন করো এই দেশ। তুমি এখানে থেকে যাও, আমার হয়ে শাসন করো এই দেশ। তোমার গবাদি পশুর শেষ থাকবে না। বিয়ে করবে দেশের সেরা সুন্দরী মেয়েদের। একটা অভিশাপ সরিয়ে দেব। তুমি পাবে অসংখ্য ছেলে মেয়ে। এবার বলো, এদেশে থাকবে কি না কুঠারের মালিক? আমার কথা শোনার পর কিছুক্ষণ ভাবলো আমসলোপুকাস। তারপর বলল, সাদা সর্দারনি, চমৎকার কথা বলেন। যখন খুশি দেখা দেন, আবার উধাও হন। পাহাড় চূড়ার মেঘের মতো ঢেকে রাখেন মুখ, কিন্তু মাখো মাজান। আপনি নিজে কি সাদা সর্দারনিকে বিয়ে করে এদেশে থেকে যাবেন? সঙ্গে সঙ্গে মানা করে দিলাম। তবে মুহূর্ত পর আফসোস হলো। কথাগুলো জুলো ভাষায় বললে হবে কি? আবার মুখচ্ছবি থেকে বুঝে নিয়েছে আয়েশা। ভদ্র কিন্তু শীতল স্বরে বলল, ওকে বলো অ্যালান, তুমি এখানে থাকছো না, আমাকে বিয়ে করছো না। হয়তো সে সুযোগ তুমি পেয়ে হারিয়েছ। যার হৃদয়ে বারবার টোকা দিয়েছে মেয়েরা, তেমন কাউকে আমিও বিয়ে করব না। তাদের ভিতর আবার কালো মেয়েও আছে। তাছাড়া যে মনে করে সব শিখে ফেলেছে, তাকে কিছু শেখাবে কে? তার সঙ্গে থাকবে কে? অ্যালান, চাইলে আমসলোপুকাসকে এ কথাগুলো বলতে পারো। ওকে কিছু বলার প্রয়োজন বোধ করছি না। রাগ চেপে বললাম, বলার প্রয়োজন কোথায়? যা বলার তো আগেই বলেছ। তুমি কোর শহরে থাকছো না, আর তুমি না থাকলে কুঠারের মালিক থাকবে না। আমার মন বলছে এখান থেকে অনেক দূরে বিশাল এক যুদ্ধে মরবে কালো মানুষ, আর তার আগে বহু কষ্ট করতে হবে ওকে। কখনো নারীর ভালোবাসা পাবে না। অ্যালান, কি বলো? যদি আমার কাছে কোনো পুরস্কার চায়, সেটা আমি দেব। অনুবাদ করলাম। জবাবে বলল আমসলোপুকাস, আমি যে জয় পেয়েছি তা আমার জন্য বড় পুরস্কার। তবে রানী যদি তার অন্তরের সে ভালোবাসার মেয়েটিকে দেখান,
খুব খুশি হব। আমি আরও জানতে চাই তাকে অন্য কোথাও খুঁজে পাবো কি না। জবাবে আয়েশা বলল, হ্যাঁ, সত্যিই ভুলে গিয়েছিলাম। অ্যালান, তোমার মনে একই প্রশ্ন? পৃথিবী থেকে চলে গেছে এমন কিছু মানুষকে দেখতে চাও? বেশ, আমার সাধ্যমতো করব। তবে সেজন্য আমার উপর সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে, নইলে আধার দরজা পেরোনো অসম্ভব। শুধু আমার কথায় ওই দরজা খুলবে না। আগামীকাল সূর্যাস্তের পর তোমরা দুজন এসো। এরপর প্রসঙ্গ পাল্টে নিল আয়েশা। কোর শহরের ইতিহাস বলতে লাগলো। সে দীর্ঘ কাহিনী। সত্যি না মিথ্যা তা অবশ্য জানি না, তবে সে গল্প এই পাণ্ডুলিপিতে সংযুক্ত করলাম না। একসময় মনে হলো হঠাৎ করেই ক্লান্ত হয়ে গেল সে। হাতের ইশারা করে বুঝিয়ে দিল আপাতত আলাপ শেষ। দুই আহত জুলুর পাশে গেল, একে একে ওদের স্পর্শ করলো, তারপর ফিরতি পথ ধরল। অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে বলল, ওরা এখন থেকে আরও দ্রুত সুস্থ হয়ে উঠবে। 20। আয়েশা চলে যাওয়ার পর নিজে আহত জুলুদের পরীক্ষা করলাম। ওরা পুরো সুস্থ হলে আর দেরি না করে রওনা হব। এখন আর কোনো কাজ নেই আমার। আয়েশার কোনো কথা বিশ্বাস করি না, কাজেই সুযোগ পেলেই অপমান করছে। মিথ্যা মিথ্যার পর মিথ্যা বলছে, তা স্বীকারও করেছে। আমি বুঝে ফেলেছি ওর সঙ্গে আমার বনবে না। যেমন ওই রেজুর ব্যাপারে বলেছে, জীবনের পেয়ালা থেকে সুধা পান করেছে সে, কিন্তু পরে দেখা গেল বর্বরটা সাধারণ এক সর্দার। তার বংশ শত বছর ধরে শাসন করেছে এমা হ্যাগারদের, এর বেশি কিছু নয়। প্রথম গল্পে আয়েশা বলেছে সে নিজে ওই সুধা পান করেছে, 1000 বছর ধরে ধরে আছে। তার মার সঙ্গে এখানে আসে। সে মহিলা নিজে আমাহেগারদের শাসন করেছে। এসব গাঁজাখড়ি গল্প অবিশ্বাস করায় আমার উপর খেপেছে সে। বানোয়াট গল্প আর দার্শনিক তত্ত্বের মিশেল দেয়া এসব কাহিনী কেই বা বিশ্বাস করবে? বোধহয় আমি অবিশ্বাস করেছি বলে নয়, অন্য কারণে রেগেছে। আমাকে রূপ দিয়ে বশ করতে পারেনি, বিচার বুদ্ধি হারায়নি। আসলে অনেক দিন কোনো সাদা মানুষ এখানে আসেনি, আর গল্পের সেই ক্যালিক্রেট সঠিক সময়ে হাজির হয়নি। অথচ আয়েশার ধারণা ছিল আমি সে লোক। এসব কারণে আক্রমণাত্মক হয়ে উঠেছে সে। একটু আগে আমসোলোপোগাস আমার কাছে জানতে চেয়েছে আয়েশাকে বিয়ে করব কিনা। যেভাবে হোক মেয়েটা আমাদের দুজনের কথা বুঝতে পেরেছে। আমি খেয়াল করেছি এক মুহূর্তের জন্য আয়েশা চেয়েছিল আমাকে বিয়ে করতে। আমি ওর ওই চিন্তা ধরে ফেলি, কাজেই রাগে গনগনে হয়ে উঠেছে। তখনই ঠিক করেছি যত দ্রুত সম্ভব ইনেসকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। জুলুদের পরীক্ষা করে খুশি হয়ে উঠলাম, মনে মনে হাসলাম। আমাকে বিস্মিত করতে চেয়েছে আয়েশা। ওর ভাব ছিল এমন, এবার সুস্থ করে দেবে ওদের। আসলে জুলু যোদ্ধাদের ক্ষত মারাত্মক ছিল না, শুকিয়ে এসেছে ঘা। ওরা নিজেরা আমাকে জানালো প্রায় আগের মতো শক্তি ফিরে পেয়েছে। এরপর ঘরে ফিরে ঘুমিয়ে পড়তে চাইলাম। মাথার ভিতর ঘুরতে লাগলো আয়েশা কিভাবে যুদ্ধে হাজির হয়েছিল, আবার অদৃশ্য হয় কিভাবে। তবে এ নিয়ে বেশি ভাবতে গেলাম না। বলল, অন্তর, চিন্তা করবে না, একসময় এ রহস্য তুমি জানবে। সকাল 10টার সময় জেগে দেখলাম একদম তরতাজা হয়ে গেছি। বোধহয় ওই শেরির মতো তরলের কারণে। মনে হলো সমুদ্র তীরে 1 সপ্তাহ ধরে বিশ্রাম নিয়েছি। আর যারা ওই পানীয় পান করেছে প্রত্যেকে বলল খুব ভালো ঘুমিয়েছে। দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম আরাম করে, সঠিক সময় খেয়ে নিলাম। ওই যুদ্ধের ব্যাপারে আলাপ হলো সবার সঙ্গে। অতিরিক্ত ধূমপান হয়ে গেল, বলতে ভুলে গেছি। অ্যামাহ্যাগারদের কাছ থেকে পেয়েছি দারুণ তামাক। ওরা ধূমপান করে না, তবে নস্যি হিসেবে ব্যবহার করে। অতিরিক্ত আলস্য করলে যা হয়। বিকেলের আগে বিরক্ত হয়ে উঠলাম। মন বলল আমার জীবনে কোনো উদ্দেশ্য নেই। খারাপ লাগতে লাগলো। শেষে চলে গেলাম ইনেসকে দেখতে।
গিয়ে দেখি তখনও সে ঘুমিয়ে। এমনই হবে বলেছে আয়েশা। নার্সদের কাছ থেকে জানলাম সঠিক সময় ঘুম থেকে উঠেছে, তারপর দুধের স্বর খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। একটু ভয় পেলাম, বেশি খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে। ফিরে আহত জুলুদের সঙ্গে গল্প করলাম। ওরা এখন হাঁটাচলা করতে পারে, তবে লড়াই করতে না পেরে ভীষণ বিরক্তি ধরে বসেছে ওদের। একবার হ্যান্সকে খুঁজলাম, তবে বরাবরের মতো রহস্যজনকভাবে অদৃশ্য হয়েছে। বিকেল এলো ঘনে ঘনঘনে গরম নিয়ে। তারপর মেঘ জমে শুরু হলো বজ্রপাত। মনের ভিতর এসে ভিড় করলো নানা চিন্তা, সেগুলো এখানে লিখছি না। মনকে কেমন যেন ছেয়ে ফেললো অস্বস্তি। ভাবতে ভালো লাগলো না সূর্যাস্তের পর আয়েশার সঙ্গে দেখা করতে যেতে হবে। এর একটু পর হ্যান্স ফিরে বলল, আমাকে যেখানে সেনাপতি করা হয় সেখানে জড়ো হয়েছে আমাহেগার সেনাবাহিনী। হ্যান্সের ধারণা তাদের পরিদর্শন শেষে পুরস্কার দেবে আয়েশা। কেন ওর এমন মনে হয়েছে তা বুঝলাম না। একথা শুনে আমচলোপগাছ ও অন্য জুলুরা বলল, আমি যদি ওখানে যাই তারাও আমার সঙ্গে গিয়ে দেখবে কি ঘটে। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, আর আমাহেগারদের দেখতে চাই না, তবে না গেলে তর্ক শুরু হবে। বাধ্য হয়ে বললাম যাব, কিন্তু দেখব দূর থেকে। আমাদের সঙ্গে এলো আহত জুলুরা। পুরনো শহরের ভাঙা দেয়ালের কাছে চলে এলাম। একটু দূরে বিশাল সেই শুকনো পরীক্ষা। আমরা বসলাম ভাঙা দেয়ালে, এমনভাবে আমরা আমাহেগারদের দেখব, তবে আমাদের দেখবে না। দুদিন আগের যুদ্ধে হ্রাস পেয়েছে সেনাবাহিনীর সৈন্য সংখ্যা। কয়েকশো গজ দূরে দলবল নিয়ে অপেক্ষা করছে সর্দাররা। একদল লোককে পাহারা দিয়ে রাখা হয়েছে, বোধহয় যুদ্ধবন্দী। দুই ঠোঁট দিয়ে বিশ্রী আওয়াজ করলো হ্যান্স, বুঝিয়ে দিল ওই লোকগুলোকে বলি দেয়া হবে। আশা করি এমন এমন হবে না। হাই তুলে বললাম, আজ বিকেলে ভ্যাপসা গরম পড়েছে। এ ধরনের আবহাওয়া কম দেখেছি। সূর্য হারিয়েছে কালো মেঘের আড়ালে, বাতাসে ভাসছে জলকণা। ওই জলকণা কখনো এতই ঘন, চারপাশ হয়ে উঠছে আধার। আবার খানিক আলো ফিরলে চোখে পড়ছে কালচে ধূসর প্রকৃতি। ওই আলো অস্বাভাবিক ও অশুভ মনে হলো, ঠিক যেমন হয় সূর্যগ্রহণের সময়। জুলুদের জাদুকর গোরাকেও সন্দেহ নিয়ে চারপাশ দেখছে। নাক কুচকে বাতাস নিয়ে বলল, এটা জাদুকরদের আবহাওয়া। আজকের এই পরিবেশে ঘুরছে অনেক আত্মা। আমারও কেমন যেন লাগছে, তবে ওকে বললাম, তুমি তো পেশাদার জাদুকর, সত্যিই যদি চারপাশে আত্মা থাকে তাদের আমার কাছ থেকে সরিয়ে দিও। ওদের খুলে বললাম না, এমন পরিবেশে বিদ্যুৎ থাকতে পারে, ফলে অস্বস্তি তৈরি হয়। মন বলল, অতিথিশালা থেকে বেরিয়ে ভুল করেছি। ঘন জলকণা একটু পরপর আধার তৈরি করছে। তারই ভিতর কখন যেন উপস্থিত হলো সাদা আলখেল্লা পরনে আয়েশা। ওকে ঘিরে চলেছে একদল মেয়ে ও প্রহরীরা। সেনা শিবিরে পৌঁছে বক্তৃতা শুরু করলো। আমরা এত দূরে কিছু শুনতে পেলাম না। কথার ফাঁকে অলস ভঙ্গিতে দুহাত নাড়ছে, যেন মঞ্চে আবসা বাতির ভিতর কোনো নট। কিন্তু এরপর লাইম লাইট পড়ল তার উপর। হঠাৎ ঘন কালো মেঘের ভিতর তৈরি হলো ফোকর। সেখান থেকে সূর্যের টকটকে রক্তিম রশ্মি নেমে এলো ওর উপর। চারপাশ আধার, তবে লাল আলোয় জলজল করতে লাগলো আয়েশা। আপাদমস্তক রক্তে ভেসে যাওয়া কোনো দীর্ঘ কায়া, ক্রোধান্ধ ও ভয়ঙ্কর। তারপর বুঝে গেল মেঘের ফোকর। চারপাশ আধার হয়ে এলো। আবছা ধূসর আলোয় দেখলাম বন্দীদের দাঁড় করিয়েছে আয়েশার সামনে। এরপর আবারও আধার নামলো। সামনের দৃশ্যগুলো দেখতে পেলাম না। কালো হয়ে গেছে চারপাশ। থমথম করতে লাগলো পরিবেশ। মিনিট পাঁচেক পর শুরু হলো ঝড়ের তাণ্ডব। এ মহাদেশে আগে কখনো এ ধরনের ঝড় দেখিনি।
শুরু হলো শীতল ঝড়ো হাওয়া দিয়ে, যেন হু হু করে কাঁদছে প্রকৃতি। তারপর থেমে গেল ঝড়, আরম্ভ হলো বজ্রপাত। তবে সেটা মাটির দিকে নামছে না, আকাশের এক দিক থেকে আরেক দিকে ছুটছে, যেন আগুনের শিখা তৈরি করছে বিশাল কোনো চালকে। সে বিদ্যুৎ শিখা যেন কোটি নক্ষত্রের মতো খসে পড়ছে। বিজলির আলোয় দেখলাম আয়েশার সামনে লাইনে দাঁড়িয়েছে বন্দিরা, প্রত্যেকে মাথা নিচু করে মাটির দিকে চেয়ে। এখন আর তাদের পাহারা দিচ্ছে না প্রহরীরা, যে যার মতো ফিরেছে সৈনিক লাইনে। ব্যাস, গরুর পাল আর বউ পেলে ওই চাঁদের অনুসারীদের চেয়ে ঢের খুশি থাকতাম, মন্তব্য করলো হ্যান্স। হয়তো, কিন্তু নির্ভর করে কেমন গরু আর বউ পেতে। যদি অসুস্থ গরুর পাল পেতে, বা পাগলা সার, বা বউ যদি হতো ওই নরখাদকদের বিধবা, সেক্ষেত্রে ওই লোকগুলোর মতো করুণ পরিণতি হতো। কেন বললাম জানি না, তবে এই অদ্ভুত প্রকৃতির ভিতর মনে হলো সামনে অপেক্ষা করছে মৃত্যু ও ধ্বংস। নীরবে যেন দেখছি অবাক করা কোনো নাটক। আগে ভেবে দেখিনি, ব্যাস, আগে ভেবে দেখিনি বাস, বলল হ্যান্স। এটা ঠিক, সব প্রাপ্তি ভালো হয় না, বিশেষ করে তা যদি পাওয়া যায় ডাইনির কাছ থেকে। ওর কথা শেষ হতে না হতে জালের মতো বিদ্যুৎ চমক মিলিয়ে গেল। চারপাশে রইল শুধু ঘুটঘুটে অন্ধকার। অনেক উপর থেকে আবার শুরু হলো তুমুল হাওয়ার মাতম। মাথার উপর ঝলসে উঠল বিশাল বজ্র। আয়েশাকে দেখলাম বন্দীদের সামনে আড়ষ্ট দাঁড়িয়ে আছে। একবার আঙুল তুলল নীল ঝিলিকের উদ্দেশ্যে, তারপর তাক করলো লোকগুলোর দিকে। দপ করে নিভে গেল আলো। পরক্ষণে দ্বিগুণ উজ্জ্বল হয়ে জ্বলে উঠল বিদ্যুৎ। মনে হলো আগুন ধরে গেছে আকাশে। পরক্ষণে নিচে নামলো বিদ্যুৎ শিখা, যেন পড়বে আয়েশার উপর। বজ্রপাতের ভিতর দেখতে পেলাম আয়েশা ও নরখাদকদের। লোকগুলো ভীষণ ভয়ে চিত হয়ে পড়ল। দুদিকে হাত বাড়িয়ে দিয়েছে আয়েশা। পরক্ষণে ঘুটঘুটে অন্ধকার নামলো, তবে তা এক মুহূর্তের জন্য। তারপর একের পর এক বাজ পড়তে লাগলো। আগে কখনো এমন ভয়ঙ্কর বজ্রপাত শুনিনি। ভীষণ ভয় পেল জুলুরা, উপর হয়ে পড়ল মাটির উপর। শুধু আমসলোপো গাছ ও গোড়াকো মান হারাতে চাইল না, দাঁড়িয়ে থাকলো। যে কোনো সময়ে বাস পড়তে পারে। ভীষণ ইচ্ছে হলো শুয়ে পড়ি, তবে তা করলাম না। তারপর অদ্ভুতভাবে থেমে গেল সব আওয়াজ। হঠাৎ হারিয়ে গেল বিদ্যুতের ঝিলিক। এক পলকে থেমে গেছে ঝড়। এক ফোঁটা বৃষ্টি পড়েনি, আগে কখনো এমন চোখে পড়েনি। হঠাৎ নেমে এসেছে থমথমে নীরবতা। তারপর সরে যেতে লাগলো আধার। পশ্চিম আকাশে দেখা দিল সূর্য। এমাহেগার বাহিনী যেখানে ছিল সেখানে এসে পড়েছে আলো, তবে কাউকে দেখতে পেলাম না। সবাই চলে গেছে, এমনকি আয়েশাও। বুঝলাম না এত দ্রুত কিভাবে অদৃশ্য হলো। মন বলল এতক্ষণ যা দেখেছি সব চোখের ভুল। কিন্তু ওখানে পড়ে আছে কিছু লাশ। এত দূর থেকে মনে হলো কালো রঙের ফোঁটা। পরস্পরের দিকে চাইলাম আমরা। গোরাকেও বলল সে ওই দেহগুলো পরীক্ষা করে দেখতে চায়। ওর কৌতূহল ওই লোকগুলো আর সব জায়গার মতো বজ্রপাতে একসঙ্গে মরল না, এক এক করে সবাইকে মারা হয়েছে। দেখতে যেতে রাজি হয়ে গেলাম। পরীক্ষা পেরিয়ে যাওয়া কষ্টদায়ক, কাজেই আহতদের সঙ্গে নিলাম না। আমরা ভাঙা দেয়ালের স্তূপ ডিঙে পরীক্ষার ভিতর নামলাম। ওপাশের ঢাল বেয়ে পৌঁছে গেলাম ফাঁকা জমিতে। চারপাশে কাউকে দেখলাম না। পড়ে আছে লাশ। 11 জন লাইনে দাঁড়িয়েছিল, এখন চিত হয়ে পড়ে আছে। প্রত্যেকের চোখ বিস্ফারিত, চাহনির ভিতর ভীষণ ভয়ের ছাপ। এদের কজনকে চিনল আমসলোপোগাস ও হ্যান্স, আমিও। এরা আমার অধীনে রেজুর বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল।
পরে যখন টিলা থেকে নামছি তখন আর এদের আশেপাশে দেখিনি। বাস, এরা বিশ্বাসঘাতক, বলল হ্যান্স। এই কাপুরুষরা যুদ্ধ করেনি। পরে এদের ব্যাপারে আলাপ করেছে অ্যামাহ্যাগাররা, আমি শুনেছি। তাহলে উপযুক্ত শাস্তি পেয়েছে বললাম। এক এক করে লাশ দেখছে গোরাকো। কয়েক মুহূর্ত পর বলল, এরা বজ্রপাতে মরেনি, এদের শেষ করা হয়েছে জাদু দিয়ে। কারো গায়ে বা কাপড়ে পোড়া দাগ নেই। কয়েকটা লাশ দেখে মেনে নিতে হলো, কথা সত্যি, দেহে কোনো পোড়া চিহ্ন নেই। চোখে ভীষণ ভয়ের ছাপ, নইলে বলা যেত ঘুমের ভিতর চলে গেছে। বজ্রপাতে সবসময় পোড়া দাগ থাকে? গোরাকোর কাছে জানতে চাইলাম। সব সময় মাকুমা যান। গায়ের কাপড় দেখছেন, পরে নেই। তাছাড়া কোমরে ছোড়া, বাস পড়লে ওগুলো গলে যেত, খাপগুলো পুড়ে খসে পড়ত। ছোড়া ছোড়াগুলো দেখলে মনে হয় এইমাত্র কামারের দোকান থেকে এসেছে। কয়েকটা ছোড়া বের করে দেখালো গোরাকো। ঠিকই বলেছে জাদুকর, বজ্রপাতের কোনো আলামত নেই। ও ও বলল আমসলোপোগাস, এখানে এদের জাদু দিয়ে মেরেছে। চলুন এখান থেকে সরে যাই। আমরা বিশ্বাসঘাতক নই, কিন্তু বিজলি এসে পড়তে পারে। ভয় পাওয়ার কি? জোর দিয়ে বলল হ্যান্স। আমাদের সঙ্গে জিকালির মাদুলি আছে। সবার আগে দুটো পায়ে রওনা হয়ে গেল। ভুলেও হাঁটার গতি কমালো না। এরপর আবার ফিরলাম অতিথিশালায়। ফিরবার পথে কেউ কোনো কথা বলল না। ভয় পেয়েছে জুলুরা। আমি নিজে ভেবে পেলাম না কিভাবে লোকগুলো মরল। তবে মন বলল খুব সহজ কোনো ব্যাখ্যা থাকতে বাধ্য। তা থাকুক। তবে এই শহর, এর অ্যামাহ্যাগার এবং তাদের রানী খুবই রহস্যময়। মানতে ইচ্ছে হলো না, তবে স্বীকার করতে হলো এমন কোনো ক্ষমতা থাকতে পারে যেটা আমি বুঝি না। এদিকে 2 ঘন্টা পর আমসলোপোগাস ও আমাকে ডেকেছে আয়েশা। তখন তার আধিভৌতিক ক্ষমতা দেখাবে। এখন আফসোস হলো কেন ওকে ঘাটাতে গেছি। ওর ভিতর সত্যিই অস্বাভাবিক কোনো শক্তি থাকতে পারে। বারবার মনে হলো ভুল করেছি। ঠিক করে ফেললাম, আয়েশা যদি আমাদের না ডেকে দেয় ভুলে যাব তার ওখানে যাওয়ার কথা। আমার কপাল ভালো, আমসলোপোগাস বিকেলে এর নাস্তা খেতে বসে পড়ল। আমি ঠিক করলাম ওকে মনে করিয়ে দেব না। একবার গিয়ে ঘুমন্ত ইনেসকে দেখে এলাম, তারপর খেতে বসে পড়লাম। নষ্ট হয়ে গেছে খিদে। আমাদের খাওয়া শেষ হতে না হতে ঝকঝকে আকাশে ডুবতে লাগলো সূর্য। এখন পর্যন্ত কোনো বার্তাবাহক আসেনি। ভাবলাম আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। হ্যান্সকে জানিয়ে দিলাম শুয়ে পড়ছি, কেউ যেন ভুলেও না ডাকে। মাত্র এসব বলে ঘরে ফিরেছি এমন সময় আমার কপাল পড়ল। মাত্র কোট খুলেছি, হ্যান্স এসে বলল বুড়ো বিলালি এসেছে, আমাকে কোথায় যেন নিয়ে যাবে। আর কি করতে পারি, আবার কোট পরতে শুরু করলাম। এমন সময় তাড়াহুড়ো করে এসে ঢুকলো বিলালি। মনে হলো ভয় পেয়েছে। কি হয়েছে জানতে চাইলাম। জবাবে বলল, রেজুর হত্যাকারী এসে দাঁড়িয়েছে দরজার কাছে, হাতে ভয়ঙ্কর কুঠার। ওটা সবসময় ওর সঙ্গে থাকে বললাম। এরপর মনে পড়ল বিলালি কেন ভয় পেয়েছে। তাকে বললাম আমসলোপোগাস দুটো কথা বলেছে বলেই ভাবা ঠিক নয় যে তাকে মেরে ফেলবে। এ কথায় কুর্নিশ করল বিলালি। বার কয়েক দাড়ি হাতড়ে নিল। তবে কিছুক্ষণ পর খেয়াল করলাম আমসলোপোগাস আশেপাশে থাকলে আমাকে প্রায় জাপটে ধরতে চায়। ভাবছে যে কোনো সময়ে হামলার মুখে পড়বে। আমসলোপোগাসকে দেখলাম আকাশের দিকে চেয়ে কুঠারের হাতলে ভর দিয়ে দাঁড়িয়েছে। শেষ রক্তিমালো তখন মিলিয়ে গেছে। সূর্য ডুবল। মাখুমা যান আমাকে বলল সাদা রানীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হয়েছে।
চলুন দেখা যাক উনি নিচের জগতে মানুষদের কাছে নিতে পারেন কিনা। দুঃখ নিয়ে ভাবলাম জুলু সর্দার ভোলেনি। আমার মনের ভিতর দ্বিধা, কিন্তু নকল আত্মবিশ্বাস ও খুশি খুশি ভঙ্গি নিয়ে বললাম, তুমি মাটির নিচে মরা জগতে যাওয়ার জন্য তৈরি? আমার ভয় কিসের? সবাইকে ওখানে যেতে হয়। ওই দরজার উপর প্রতিদিন টোকা দিই, বিশেষ করে আমরা যারা প্রতিনিয়ত যুদ্ধ করি, তাই না মাকুমা যান? আমচলপগাছ এমন সম্মান নিয়ে কথাগুলো বলল, আমি রীতিমতো লজ্জিত হলাম। তা তো বটেই, জবাবে বললাম, গোপনে ভাবছি মাটির নিচে না গিয়ে অন্য কোনো পথ দিয়ে গেলে বাঁচি। এরপর কথা না বাড়িয়ে এগিয়ে চললাম। ওই সাক্ষাতের জন্য প্রস্তুত করে নিলাম মনকে। আসলে আয়েশার কোনো ক্ষমতা নেই, নিজেকে বুঝ দিলাম। খামোখা সময় নষ্ট করতে চলেছি। আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ পর ভাঙাচোরা আর্টস ওয়ে পেরিয়ে পৌঁছে গেলাম আয়েশার মন্দিরে। বরাবরের মতো বাইরে রয়ে গেল বিলালি। আমাদের পিছনে পর্দা টেনে দেয়া হলো। একবার ফিরে অবাক হলাম, কখন যেন পিছু নিয়েছে হ্যান্স। সেও ঢুকে পড়েছে এই ঘরে। মেয়েগুলো থেকে একটু দূরে পর্দার আড়ালে মেঝের উপর বসেছে। বোধহয় ভেবেছে কেউ ওকে দেখবে না। পরে বুঝেছি হ্যান্স টের পেয়েছে কেন এসেছি এ অভিযানে। সাদা ডাইনির বিষয়ে ভীষণ ভয়কে ছাপিয়ে গেছে ওর কৌতূহল। অথবা ভেবেছে সাদা ডাইনি অত খারাপ দেখতে নাও হতে পারে। এ সুযোগে দেখবে। যে কারণে হোক হাজির হয়েছে হ্যান্স, এবং ওকে খেয়াল করেছে আয়েশা। মাথা কাত করে ওর দিকে চাইল, তবে কোনো মন্তব্য করল না। বেশ কিছুক্ষণ সিংহাসনে স্থির থেকে আমাদের দিকে চেয়ে রইল। তারপর বলল, তোমাদের আসতে দেরি হলো কেন? যারা হারিয়ে ফেলা প্রিয় মানুষকে খোঁজে তাদের তো দৌড়ে আসার কথা। বিড়বিড় করে অজুহাত তৈরি করলাম, তবে মনে হলো না কিছু শুনতে পেয়েছে। বলতে লাগলো, অ্যালান, আমার ধারণা তোমার বুকে ভয় ঢুকেছে। এতে অবাক হওয়ার কিছু নেই। তুমি তো মৃত্যুর দরজা পেরোতে চেয়েছ। বহু মানুষ ওই দরজাকে ভীষণ অপছন্দ করে, এমনকি আমিও। কে জানে ও পাশে কি অপেক্ষা করছে। অ্যালান, কুঠারের মালিকের কাছে জানতে চাও সে ভয় পেয়েছে কি না। নির্দেশ পালন করলাম। খুলে বললাম আমসলো পোগাসকে। জবাবে সে বলল, রানীকে বলুন মাকুমা যান। আমি মেয়ে মানুষের ধারালো জিভ ছাড়া আর কিছুকে ভয় পাই না। আমি মরণ দরজা পেরোতে তৈরি, আর যদি ফিরতে না পারি তাতেও কোনো ক্ষতি নেই। সাদা মানুষরা অশুভ কালো অক্ষর পড়ে বা যাজকের কাছ থেকে যে ভয়ের কথা শোনে, কিন্তু আমাদের মতো কালো মানুষের ওরকম ভয় নেই। অবশ্য ভূত আর আত্মা আমরা বিশ্বাস করি। ক্ষয় নেই আমাদের বাবা দাদার আত্মার। আর তাই যদি হয়, দেখা হতে পারে এক বিশেষ আত্মার সঙ্গে। আমি এই দুর্দেশে এসেছি শুধু তার দেখা পেতে। এ কথাগুলো সাদা রানীকে বলুন মাকু মাজান। যেখান থেকে কখনো ফেরা যায় না, আমাকে যদি সেখানে পাঠাতে চান আমি আপত্তি তুলব না। এ পৃথিবীকে আমি ভালোবাসি না, তবে সব সময় চেয়েছি লড়াই করে মরতে। আমার আর কিছু বলার নেই। এসব জানিয়ে দিলাম আয়েশাকে। জবাবে সে বলল, এই কালো সর্দারের আত্মা তার দেহের মতোই বড়। তবে অ্যালান, তোমার আত্মার অবস্থা কি? এত ঝুঁকি নেবে? জেনে নাও, আমি কিন্তু তোমাকে কোনো নিশ্চয়তা দিতে পারবো না। সে সময় তোমার জীবিত দেহ থেকে বেরিয়ে যাবে আত্মা, পৌঁছে যাবে তুমি মৃত্যুর দেশে। হয়তো তোমাকে পৌঁছে দিতে পারবো মৃত্যুর দরজার ওপাশে।
কিন্তু ওখানে আমার হাতের চেয়ে শক্তিশালী কোনো হাত পিছন থেকে দরজা বন্ধ বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না। আমি এও জানি না ওখানে কি পাবে, তবে মনে রেখো, ওখানে প্রতিটা মানুষের জন্য রয়েছে নিজস্ব স্বর্গ বা নরক, বা দুটোই একসঙ্গে। আগে হোক বা পরে ওই পথে যেতে হবে সবাইকে। বলো অ্যালান, তুমি এগিয়ে যেতে চাও না পিছিয়ে যেতে? এখনো মানা করে দেওয়ার সময় আছে। এসব শুনে বুকের ভিতর কাঁপুনি টের পেলাম। মনে হলো আমি আগুনে পোড়া কোনো শুকনো পাতা। শিরার ভিতর হিম ঠান্ডা হয়ে গেল রক্ত। নিজেকে দোষ দিলাম। তুই বাড়তি কৌতূহল দেখাতে গেলি কেন? যা বুঝিস না তা নিয়ে ভাবতে গেলি। মনে হলো কোনো খাদের কিনারায় দাঁড়িয়েছি। চট করে বুদ্ধি এলো মনে। জানতে চাইলাম, এ অভিযানে আমাদের সঙ্গে আয়েশা যাবে কিনা। হেসে ফেলে বলল সে, একটু ভেবে দেখো অ্যালান, আমার যাওয়া উচিত। তুমি তো যাবে তোমার প্রেয়সীদের সঙ্গে দেখা করতে। ওরা যদি দেখে আমার হাতে হাত রেখে ওখানে গেছো, কি বলবে বা কি ভাববে? জানি না কি ভাববে, আর তাতে আমার কিছু যায় আসে না। নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে উঠলাম। এ অভিযানে অবশ্যই পথ প্রদর্শক লাগবে। আমরা তো সে পথ মোটে চিনি না। ঠিক আছে, আমসুলোপোগাস আগে যাক, ঘুরে এসে বলুক কি ঘটেছে। তুমি না সাহসী সাদা মানুষ, তাহলে নিজে না গিয়ে অন্য কাউকে বিপদে ফেলবে? দেখতে চাইছো নরকের আগুনে পুড়ে শেষ হয় না আবারও ফেরে? অথচ একবার গেলে হয়তো ফেরা যায় না। ওই কালো মানুষকে জানাও এসব। সে যদি তোমার খাতিরে একা যেতে চায়, বা তোমার ওই হলদে বাদর। থেমে গেল সে। হ্যান্স আরবি ভাষায় বক্তব্য খানিক বুঝতে পেরেছে, আর দেরি না করে পর্দার আড়াল থেকে উঠে দিল, না বাস, আমি যেতে রাজি নই। ওই জাদুর পথের সামনে কোনো পায়ের চিহ্ন থাকে না, শুধু পিছনে থাকে। তাছাড়া ওখানে অনেক আত্মা অপেক্ষা করছে আমাকে ধরার জন্য। নিজে ভূত না হওয়া পর্যন্ত যেতে চাই না। তাও যাব যদি লড়াই করার কৌশল পাই। এবার ভাবুন, আপনি যদি মরে যান, আত্মাও চলে গেল, কে সুন্দর করে আপনার কবর দেবে? এই আমিই তো। একদম চুপ। সবচেয়ে কঠোর ভঙ্গিতে বললাম। আয়েশার অসহ্য বিদ্রূপ আর সইতে চাইলাম না। নিজের অবশিষ্ট সম্মান বজায় রেখে বললাম, আমি রওনা হতে তৈরি। হ্যাঁ, যদি দেখাতে পারো পথ, আমি যাব মৃত্যু দরজার ওপাশে। কোর শহরে এসেছি মৃত মানুষগুলো কোথায় গেছে তা জানতে। ঠিক আছে, এবার বলো আমাকে কি করতে হবে। 21। অ্যালান, মনে গেঁথে নাও, বিদেহী আত্মার খোঁজে কোর শহরে আসনি। মৃদু হেসে ফেলল আয়েশা। তোমার আসতে হয়েছে কারণ আমি ডেকেছি। রাগ চেপে বললাম, তুমি আমায় আবার ডাকবে কিভাবে? উত্তেজিত হয়ে উঠছে সাউ। তোমার লোহার বাক্সে রাখা হৃদয় অজ্ঞতা ও গর্ব দিয়ে ভরা। আগামী বহুকাল ভাববে তোমাকে টেনে এনেছি কিনা। এসব বুঝতে তোমার অনেক সময় লাগবে। যেমন ধরো বিকেলের কথা। ভেবেছ কিভাবে লোকগুলো বাস পড়ে মরল? লাশগুলো পরীক্ষা করে দেখেছ? তোমাকে বলছি, ওই 11 জন বজ্রপাতে মরেনি। ওদের মেরেছি জাদু দিয়ে। চাইলে এক পলকে তোমাকে শেষ করতে পারি। সে ক্ষমতা আমার আছে আয়েশা, দেখো। তাহলে আর বিরক্ত করো না। তোমার অস্থির মন ভালোর তুলনায় খারাপ চিন্তা বেশি করে। ওই মনের কারণে আমার নিজের অন্তর অনিশ্চিত হয়। হ্রাস পায় হ্রাস পায় দক্ষতা। এবার শোনো, এখন আর পালাতে পারবে না। তোমার উপর মায়াজাল ফেলেছি। ইচ্ছে হলো আর নড়বে তা হবে না। ভাবতে পারো তুমি একটা সোনালি বলতা।
জড়িয়ে গেছো মাকড়সার জালে। কথা ঠিকই বলেছে। চেষ্টা করে দেখলাম, এক তিল সরতে পারলাম না। চোখের পাতা ফেলতে পারছি না। কপালের দোষ দিলাম। কেন যে মরতে এসেছি। স্রষ্টার কাছে স্রষ্টার কাছে প্রার্থনা করতে শুরু করেছি। একটানা কথা বলে চলেছে আয়েশা, কিন্তু বুঝছি না কিছুই। অবশ লাগছে। তারপর হঠাৎ আয়েশাকে দেখতে পেলাম একটা মন্দিরের ভিতর। দুই পাশে উঁচু কলাম, পিছনে বেদির উপর জ্বলছে আগুন। আয়েশার চারপাশে নেকাব পরা সাপ। ওর কোমরে এমন কোমর বন্ধ দেখেছি, তবে সেটা ছিল সোনার তৈরি। সাপগুলোর জন্য গান গেয়ে চলেছে আয়েশা, বদলে নেচে চলেছে ওগুলো। হ্যাঁ, লক লক করে করে বেরিয়ে আসছে টুকটুকে জিভ। ওরা নাচছে লেজের উপর ভর করে। বুঝলাম না এ দৃশ্য কী কারণে দেখছি। হয়তো আয়েশার কোনো উদ্দেশ্য আছে। হঠাৎ দৃশ্যপট হারিয়ে গেল। শুনতে পেলাম আয়েশার কণ্ঠ, যেন বহুদূর থেকে ভেসে এলো। তারপর নেকাবের ভিতর দিয়ে দেখলাম ওর অপূর্ব মুখ। কেন যেন মনে হলো আমি পার্থিব জগতের উপাসে সব দেখব। মন বলল, এখন যদি মরে যাই তার আগে আরেকবার দেখতে চাই ওই অপরূপ মুখ। কিন্তু চোখের কোণে ফুটে উঠল অন্য দৃশ্য। বসা অবস্থা থেকে শুয়ে পড়ল আমসলো পোগাস, যেন মৃত্যু হয়েছে ওর। এখনো মাথার উপর শক্ত করে ধরা কুঠার। ওই হাত বরফের মতো শীতল। এরপর ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর বুঝলাম মারা পড়ছি। পাতার মতো উড়িয়ে নিতে চাইছে তুমুল হাওয়া। চারপাশ থেকে চোখে চেপে ধরল অন্ধকার। তার ভিতর জল জলে আলো, যেন বিজলি ঝলসে উঠছে। একটা খাদের কিনারা থেকে পড়ে গেলাম। নিচে পড়তেই প্রচণ্ড শক্তিতে আকাশের দিকে ছুঁড়ে দেয়া হলো। আকাশ থেকে আমাকে নিচে ফেলে দেয়া হলো। চারপাশে কুচকুচে অন্ধকার। তার ভিতর ঘুরপাক খেলাম। এমন ঘটনা বোধ হয় ঘন্টার পর ঘন্টা। মনের ভিতর থাকলো শুধু চরম একাকিত্ব। অন্তর বলে চলেছে কোথাও কেউ নেই। এই মহাবিশ্ব সম্পূর্ণ ফাঁকা, শুধু আমি। আর কখনো জীবিত কাউকে দেখব না। বছরের পর বছর ছুটলাম মহাকাশে। খুঁজতে চাইলাম কোনো সঙ্গীকে, কিন্তু কেউ নেই। তারপর হঠাৎ এক সময় কি যেন আমার গলা চিপে ধরল। তখনই বুঝলাম মারা গেছি। আমার নিচ থেকে ভেসে গেল পৃথিবী। সমস্ত অনুভূতি বিদায় নিল। বদলে আত্মার ভিতর হলো এক ধরনের আতঙ্ক। আমার এই দেহহীন চিন্তাশক্তি বিচারের মুখে পড়ল। ভয়ঙ্কর ভয় ধরে বসলো। আমি নিজে নিজেকে বিচারের মুখে ফেলেছি। ওই বিচারে আমার আত্মা ঝকমকিয়ে উঠল। ওটা বসলো একটা সিংহাসনে। নিজের প্রতিটা ভুল খুঁজতে লাগলো। মনে হলো আমার ভেতর আজও রয়েছে জীবন। আমার দু চোখ, মুখ ও হাত দুটো দেখতে পেলাম। আর কিছু নেই। দেখতে অদ্ভুত লাগলো। দুই চোখ থেকে দরদর করে পড়তে লাগলো অশ্রু। মুখ থেকে বেরোতে লাগলো অজস্র কথা। আমার কঠোর আত্মার সামনে প্রার্থনা করার ভঙ্গিতে স্থির হয়ে দুহাত ওই স্থির হলো দুহাত। ওই আত্মা আসলে আমি। বোধহয় ওই আত্মা জানতে চাইল নশ্বর দেহ কেমনভাবে ব্যবহার করেছি। জবাবে যেসব কথা বলতে হলো প্রতিটা বুকে এসে বিঁধতে লাগলো। বুঝলাম কত পাপ করেছি। একের পর এক দোষ করেছি, নতুন করেছি, ভুল করেছি হাজারে হাজারে। আগে কিছুই বুঝিনি। টের পেলাম আমার জীবনের খাতা ভরে উঠবে লাল কালিতে। মনে করতে চাইলাম এমন কিছু ঘটনা যেখানে ভালো কিছু করতে চেষ্টা করেছি, কিন্তু আমার আত্মা আমাকে মুক্তি দিল না।
মনে হলো যা ভালো করেছি তার সবই ওর জানা, আর যা খারাপ করেছি সব খুঁটিয়ে খুঁটিয়ে বের করছে। মনে পড়ল আয়েশার কথা। সে বলেছিল দেহ থেকে আত্মার মন্দিরের ভিতর। এতকাল ভুল ভেবেছি, আত্মা দেহের ভিতর থাকে না, বরং উল্টো। আমি আমার জীবনের কাহিনী শুনতে লাগলাম আত্মার কাছ থেকে। কান পেতে অপেক্ষা করলাম বিচার শেষে রায় পাওয়ার জন্য। তবে তেমন কোনো রায় এলো না। এদিক বা ওদিক দুলতে লাগলো তুলাদণ্ড। তারপর আমাকে ভাসিয়ে নিয়ে যাওয়া হলো বহু দূরে। এভাবে ভেসে চললাম, এভাবে ভেসে গেলাম অনাদি কাল ধরে। সে গতি আলোর চেয়ে বেশি। যেন প্রথমবারের মতো বুঝলাম প্রতিটা মানুষকে তার নিজের মুখোমুখি হতে হবে, বা তার ভিতরের স্বর্গীয় অংশ বিচার করবে। প্রতিটা মানুষ প্রতি পা ফেলতে গিয়ে প্রকৃতির ভিতর দিয়ে উপরে ওঠে বা নিচের দিকে নামতে থাকে। যে যা করবে সে চিরকাল তাই ধারণ করবে। আমি দেখলাম বিশাল অবিনশ্বর সৌন্দর্য, তার উল্টো দিকে ভয়াবহতা। ওই ভয়ঙ্করতা আমাকে বুকে জাপটে ধরল। তারই ভিতর বুঝলাম এই আমার কোনো শুরু বা শেষ নেই। সবই যেন রহস্যময়তার ভিতর। ছুটতে ছুটতে আরও অনেকের সঙ্গে দেখা হলো। তাদের পেরিয়ে আরও বহুদূর ভেসে চলেছি। রবার্টসন আমার পাশ দিয়ে গেল, কি যেন বলল, কিন্তু ওর ভাষা বুঝলাম না। খেয়াল করে দেখেছি ওর চোখে সেই পাগলামি নেই। খুব শান্ত মনে হলো, যেন ধ্যানের ভিতর মগ্ন। আরও অনেকে পিছনে চলে গেল, তাদের আমি চিনি না। এরপর চোখ ধাঁধিয়ে দেয়া এক এলাকা দিয়ে চলেছি। মন বলে দিল আমাকে পৌঁছাতে হবে সূর্যে। তবে সেই সূর্যের কোনো তাপ নেই। জল জল করে এক উপত্যকায় পৌঁছে দেখি খানিক দূরে জ্বলন্ত পাহাড়। উপত্যকায় বিশাল সব গাছ, সোনার মতো। সেগুলোর ফুল ফল নানা রঙের আগুন দিয়ে তৈরি। এলাকা এতই সুন্দর যে তার বর্ণনা দেওয়া সম্ভব নয়। আগে কখনো এমন দেখিনি। রুবির মতো জ্বলন্ত এক পাথরে বসলাম। জানি না ওটার তাপ বা রং কেমন। সামনে দিয়ে বয়ে চলেছে আগুন দিয়ে তৈরি ঝর্ণা। সেখান থেকে আসছে মিষ্টি বাজনা। উবু হয়ে পান করলাম ওই জ্বলন্ত জল। তার স্বাদ বাজল। দুনিয়ার সেরা ওয়াইনকে হারিয়ে দিতে পারে। একটা অগ্নি গাছের নিচে বসে চারপাশে অদ্ভুত সুন্দর ফুল দেখছি। এসব ফুল অত্যন্ত দামি, পাথরের মতো, নানা রঙের। সেসব সৌরভ অচিন্তনীয়। প্রচুর পাখি, তাদের পালক সাফার রুবি বা অ্যামেথিস্টের মতো। পাখিদল অপূর্ব স্বর্গীয় সুরে গিয়ে চলেছে। মন চাইল খুশিতে কেঁদে ফেলি। চারপাশের অসাধারণ প্রকৃতি দেখে ভরে গেল চোখ। এমন স্বর্গের কথা আগে শুনেছি, যেখানে কোনো রাত নেই।